আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি অনেক, অনেক বেশি ভালো আছেন। রাইটার্স ক্লাব বিডির ফেসবুক লাইভ সেশনের এপিসোড 2 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ ফারুক নাহিদ। আর আমি সাবাইতা জান্নাত সামান্তা। আজকে আমাদের লাইভ সেশনে আসছেন জনপ্রিয় লেখক তৌকিব তৌফিক ভাইয়া। আমি তৌকিব তৌফিক ভাইয়াকে লাইভে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আছি, ভাইয়া। আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সব মিলিয়ে ভালোই যাচ্ছে। আমি একটু কনফার্ম হতে চাচ্ছি আমার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটিটা আসলে কেমন হচ্ছে। আমি একটু ব্যাক স্টেজ থেকে ট্রাই করতে চাচ্ছিলাম। বাট আমরা বোধহয় লাইভে চলে আসছি। সো একটু কনফার্ম করবেন। হ্যাঁ, ভাইয়া আপনি সবকিছু ঠিকঠাক আছে। ভয়েস এবং ভিডিও সবকিছু আসলে আমি অনেকদিন ধরেই লাইভ সেগমেন্ট গুলো করছি না অনেকদিন ধরে। কারণ হচ্ছে বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা থেকে এটা প্লে করতে হয় এবং টেকনিক্যাল প্রবলেমের কারণে যাদের সাথে কমিটমেন্ট করা হয়, হয়তো সাউন্ড প্রবলেম থাকে, নাহলে ভিডিও কোয়ালিটি প্রবলেম থাকে, অথবা আমি কোথাও মানে অন টাইমে পৌঁছাতে পারি না। তো দ্যাটস ওয়াই একটু সবকিছু মিলিয়ে এই আর কি, যে আসলে যারা শ্রোতা থাকে, অডিয়েন্স থাকে, তাদের জন্য একটু ডিস্টার্ব, আর যারা অ্যারেঞ্জ করে, অর্গানাইজ করে, তাদের জন্য একটু বিভিন্ন রকম প্রবলেমে পড়তে হয়। সো এই জন্যই আসলে আমি একটু কনফার্ম হতে যাচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আলোচনায় যাবো আর কি। জি। ওকে, ওকে। আমি আজকে লাইভ আড্ডা শুরু করার আগে একটু বলে নিতে চাই। আজকে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন আপনারা এবং প্রথম 15 জন শেয়ারকৃতকে কমার পক্ষ থেকে বই উপহার থাকছে। ওকে ভাইয়া, তাহলে আমরা আমাদের আড্ডা শুরু করি। ভাইয়া, প্রথমে জানতে চাই আপনার শৈশব সম্পর্কে, যে আপনার জন্ম চট্টগ্রামের ফটিকছড়িতে। তো শৈশবটা কিভাবে এবং কেমন কেটেছে একটু জানান। সরি, আমি প্রশ্নটা মানে ক্লিয়ার না। ও ওকে, বলছিলাম যে আপনার জন্ম চট্টগ্রামের ফটিকছড়িতে। সো যেহেতু ফটিকছড়িতে জন্ম, তো চট্টগ্রামে শৈশব কেমন কেটেছে এবং কিভাবে কেটেছে যদি আমাদের শেয়ার করতেন। চট্টগ্রামে আমার জন্ম এবং ফটিকছড়িতেই আমার গ্রাম। আর আমি বরাবরই গ্রামে বেড়ে ওঠা ছেলে। মাঝখানে একটা বড় সময় আমি শহরে পড়াশোনা করেছি, মির্জা আহমেদ ইস্পাহানি, এবং বাদবাকি সময় আমি গ্রামেই কেটেছে। আর বেসিক্যালি যেটা হচ্ছে কি, বাসায় থাকা হতো বেশি, গ্রামে থাকি আর শহরে থাকি, যেখানে থাকি আমি একটু বাইরে কম যাওয়া থাকতো, আসা থাকতো। আমি বাসায় থাকতাম বেশি, ঘরমুখো টাইপের। একদম বই পড়ার অভ্যাস বলেন, কখনো কখনো ছবি আঁকার একটু প্র্যাকটিস ছিল, অথবা বাসায় থাকাটা বেশি ভালো লাগতো আর কি। সো দ্যাটস ওয়াই শৈশবের যে আসলে মানুষের যে একটা প্রাঞ্জল, একটা উজ্জ্বল শৈশব থাকে, ঘুরে ফিরে আড্ডা দেয়, খেলাধুলার যে একটা বড় ধরনের একটা জীবন থাকে, আর অধিকাংশ সময় আসলে আমি একা থাকতেই পছন্দ করতাম। খেলি না তা নাই, খেলছি, খেলাধুলা করছি, তারপর হচ্ছে আপনার বন্ধুদের সাথে আড্ডা করছি, আড্ডা দিয়েছি, সবকিছু মিলিয়ে যেটা হচ্ছে আহ মানে শৈশবের যে প্রাঞ্জল একটা সময়ের কথা আমরা বলি, সেটা আমার এন্ডে আমার জন্য না। আমার জন্য যেটা আসলে আমি একা থাকতে বেশি পছন্দ করতাম। তো সেই লাইফটা আসলে একা জার্নিটা হচ্ছে, আপনি বলতে পারেন যে আমার শৈশবটা কিভাবে কেটেছে, তাহলে বলতে পারবো যে আমার শৈশবটা কেটেছে বইয়ের সাথে বাসায় থাকা, গোছানো, আমার একটু গোছানো পছন্দ, গুছিয়ে রাখা, মোস্ট অফ দ্য টাইম পড়াশোনা, এই আর কি। আচ্ছা। তাহলে ভাইয়া আপনি তো ঘরমুখো ছিলেন সবসময়ই বললেন। তো এই ঘরমুখো প্রবণতা থেকেও কি আসলে বই পড়া এবং লেখালেখির দিকে আসা? না, আসলে বই পড়া, লেখক হয়েছি অনেক পরে আসলে। আর মানে এমন না যে আমি লেখক হব বলেই বই পড়ার অভ্যাস করেছি, এমনও কিছু না। আহ, মূলত আমার বই পড়ার অভ্যাসটা হচ্ছে কিভাবে, আহ, আমি ডিসকাশনের একটা পর্যায়ে হয়তো বলতাম অন্য একটা বিষয় নিয়ে, মানে কিছু বই নিয়ে, নন ফিকশন কিছু বই নিয়ে। বাট এখন এই যে আমার বই পড়ার অভ্যাসটা নিয়ে কথাটা আসছে বিদায় আসলে বলা, যে আমার বই পড়ার অভ্যাসটা হয়েছে, আমার একটা টিচার আমাকে রিওয়ার্ড দিত, পড়াশোনা পারলে পড়ার যে হোমওয়ার্ক দিত, হোমওয়ার্কটা বলে রিওয়ার্ড দিত, রিওয়ার্ড হিসেবে কমিক্স বই দিত, চাচা চৌধুরী এবং সাবু। আমি জানি না আপনারা এটা পেয়েছেন কিনা, আমি চাচা চৌধুরী, সাবু এই বইগুলো পড়েছি, কমিক্স। হ্যাঁ, তো এই বইগুলো আমি রিওয়ার্ড হিসেবে পেতাম আমার টিচার থেকে। তিনি আবার আমার কাজিনও হন।
সো বলতে পারেন আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে মানে সামনে আগাবো সেটা তো একটা ছোট ছোট অভ্যাস কিভাবে মানুষের করতে পারে, বা আমরা অ্যাটমিক হ্যাবিট বা তারপর হচ্ছে পাওয়ার অফ হ্যাবিটের যে পাওয়ার থাকে সেই বিষয় নিয়ে আমি হয়তো বলতাম একটা পর্যায়ে। বাট আমার বই পড়ার অভ্যাসটার কথা যেহেতু আসছে সেহেতু আমি বলছি যে আমি তখনও বুঝতে পারি নাই যে আমার পড়াশোনার রেওয়ার্ড হিসেবে আমি বই পাচ্ছি কমিক্স, এবং কমিক্স পড়তে পড়তে যে আমার বই পড়ার অভ্যাসটা হয়েই যাবে। ক্লাস 5 থেকে 6 এ মনে হয় তখন আমাকে পড়ার হোমওয়ার্ক দিলে আমার কাজিন আমাকে কমিক্স কিনে দিত। নিউ মার্কেট, নূপুর মার্কেট যেটা আছে চট্টগ্রামে। দুজনেই দুজনেই কি চট্টগ্রামে আপনারা? না মেবি না ভাইয়া, আমি রংপুর থেকে। আচ্ছা, নাটোরে। তাহলে আপনারা চিনবেন না হয়তো। চট্টগ্রামে একটা নূপুর মার্কেট আছে। সেখানে পুরাতন বই বিক্রি করে, যে ঢাকায় যেরকম নীলক্ষেতের একটা নীলক্ষেত নিয়ে তো অনেক আলোচনা সবাই জানে। কিন্তু চট্টগ্রামে একটা নূপুর মার্কেট নামে একটা মার্কেট আছে। সেখানে পুরাতন বই বিক্রি করে। সেখান থেকে বই কিনে আমাকে দেয়া হতো। এভাবে ক্লাস 6-7 পর্যন্ত যখন আমি 7 পর্যন্ত পড়লাম তখন কমিক্স পড়ার আসলে আগ্রহটা আস্তে, আস্তে কমে আসছে। তখন আমার টিচার যিনি আমার কাজিনও তিনি আমাকে করলেন কি বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ যে বাসটা আছে সেটার সদস্য করে দিলেন। তো সেই সদস্য করে দেওয়ার পরের প্রেক্ষিতে আমি সেখানে যাই। সেখান থেকে বই নেই, হুমায়ুন স্যারের বই নেই, জাফর ইকবাল স্যারের বই নেই। তো এইভাবে নানান বই আরো বই নেই। এগুলো রকিব হাসানের বই নেই, বিভিন্ন রকম বই নেই, মাসুদ রানার বইগুলো পড়তাম। এই বইগুলো পড়তে, পড়তে কখন যেন বই পড়ার অভ্যাসটা হয়ে গেছে আসলে। এটা বই পড়বো, বই পড়ুয়া হবো সেই টার্গেট রেখে আসলে বই পড়ার অভ্যাসটা হয়নি। এটা করতে, করতে একটা জিনিস মানে সাথে রাখতে বই না পড়লে ভালো লাগতেছে না। এরকম টাইপের একটা ম্যাটার আরকি। তারপর লেখা তখন তো আসলে অত মোবাইল ফোন বা এরকম টেকনোলজি ছিল না। সো তখন আ আমাদের আলপিন ছিল একটা, মানে 'প্রথম আলোর' একটা সংখ্যা। সো এখানকার ছোট, ছোট গল্পগুলো পড়তাম, কমিক্স গুলো পড়তাম। তো এই ধরনের ব্যাপারগুলো হতো। তারপর হচ্ছে কখনো, কখনো এমন অভ্যাস হয়েছিল যখন আ এসএসসি পরীক্ষা দিচ্ছি তখন আমরা হয়তো মনে হচ্ছে যে আমাকে কিছু ওই যে আমরা কোথাও ফ্রেন্ডরা বসলে বা স্কুল থেকে আসার সময় বা এরকম বাদাম নিলে বাদামের সাথে খোসা থাকতো। ওইখানে যদি টপিকটা ইন্টারেস্টিং মনে হতো এক লাইন পরে সেটাও পড়তাম। ওইটা যদি পুরোটা না থাকতো সেটা কোন পত্রিকায় ছাপানো হইছে বা কি, ওই ধরনের ম্যাটার গুলো খুঁজে পড়ার অভ্যাসটা ছিল। তখন আসলে যে মানে বই পড়ার প্রতি ক্ষুধা আছে বা আগ্রহ হচ্ছে, না পড়লে আমি যে বই পড়ুয়া হয়ে উঠছি সেই জিনিসটা ফিল করতাম না। কিন্তু বই না পড়লে ভালো লাগতো না। ওইটা প্রতিদিনকার কাজের মতো একটা কাজ হয়ে গিয়েছিল। সেটা মূলত একটা বই পড়ার একটা অভ্যাসে পরিণত হয়েছিল আরকি। আচ্ছা। যেহেতু বই পড়া নিয়ে কথা হচ্ছে, একটু জানতে চাই যে তরুণ প্রজন্ম কিন্তু এখন ধীরে, ধীরে বই থেকে দূরে সরে যাচ্ছে। তো বই থেকে সরে যাওয়ার কোন বিষয়গুলোকে আপনি দায়ী মনে করেন? হুম, আচ্ছা, আ নাহিদ আপনি বলেছেন তরুণ প্রজন্ম বই থেকে দূরে সরে যাচ্ছে। আ একটু একটু চ্যালেঞ্জিং বিষয়টা আসলে আপনার উত্তরটা আপনার সাথে আমার কনফ্লিক্ট হবে এখানে যে আমার মনে হয় কি আমার বই কেনে কে? তরুণদের একটা বড় অংশ। বর্তমান পাঠকপ্রিয় লেখক সাদাত ভাইয়ের বই কিনছেন অনেকেই, এবং তাদের একটা বড় অংশ হচ্ছে আ তরুণ, হ্যাঁ? তারপর হচ্ছে আমি যাদের সাথে উঠা বসা করি, একটা শ্রেণীর পাঠকদেরকেও চিনি যারা এ এই সময়কার আ উম জ পাঠকপ্রিয় বা জনপ্রিয় যাদের, যেইটাই বলি না লেখক ছাড়া যাদের বই পড়ে, যেমন আহমদ ছফার বই পড়ছে, তারপর হচ্ছে আহমদ শরীফ শরীফের বই পড়ছে। সো এই হুমায়ূন আহমেদ স্যার ছাড়াও অনেকের বই কিন্তু এখনকার জেনারেশনের আ উম রিডাররা পড়ছে। সো এটা আমার মনে হয় কি দূরে সরে যাচ্ছে বিষয়টা এরকম না। আমরা আমরা একটু একটু সবাই ব্যস্ত হয়ে গিয়েছি। আগে মানে তরুণ যাদেরকে বলতাম আমরা, তরুণ যাদেরকে আমরা বলি, আগের সময়টাতে তরুণরা এত ব্যস্ত ছিল না। তাদের এত তাড়া ছিল না জীবন নিয়ে, তাদের আ ভাববার জন্য এত তাড়া দিত না কেউ। তাদের এত অ চাপ ছিল না। এখনকার আ তরুণ যারা তাদের আসলে পড়াশোনার পাশাপাশি জীবিকার একটা চাপ সৃষ্টির বিষয় চলে এসছে। আর প্রতিযোগিতার সময় তো এখন মোটামুটি সবাই আমরা কম বেশি প্রতিযোগিতার মধ্যে নেমে গিয়েছি। সেটা আসলে বয়স ভেদে এত বছর বয়স হবে আমি তারপর গিয়ে চ্যালেঞ্জ নিবো জীবনের। সেই সময়টা আসলে এখন কারোই নাই। হ্যাঁ? সো ওই ব্যস্ততার কারণে আমাদের মনে হয় কি কেউ বই পড়ছে না, বই থেকে দূরে সরে পড়ছে, এরকম একটা জিনিস আমাদের মধ্যে কাজ করে। কিন্তু আসলে আগে দেখতাম মানে আমরা যখন একেবারেই তরুণ সময়কার ছিলাম, একেবারে আমরা যখন স্কুলে পড়ছি বা স্কুল থেকে কলেজে পড়ছি তখনকার সময়ে আমাদের এত তাড়া ছিল না। জীবন নিয়ে এত তাড়া ছিল না। বাবা আছে ফ্যামিলিতে, আ আমাদের মা আছে, আমাদের বোনেরা আছে। মানে মোটামুটি একটা
আমাদের সাস্টেনেবিলিটি নিয়ে এত বেশি তাড়া ছিল না। কিন্তু এখনকার সময়ে তরুণদের সবারই কম বেশি চাপের মুখে থাকতে হয়, পড়াশোনা ছাড়াও জীবন নিয়ে ভাবতে হয়। সেই পড়াশোনা, একাডেমিক পড়াশোনার সাথে জীবন নিয়ে ভাবা, তার পাশাপাশি বই পড়া বা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, সবকিছু মিলিয়ে মনে হয় কি, আসলে মনে হয় ওরা পড়ছে না কেউ। সবাই আসলে কম বেশি পড়ছে। কেউ নন ফিকশন পড়ছে, কেউ ফিকশন পড়ছে, কেউ কাজের পড়া পড়ছে। মোটামুটি একাডেমিক পার্টটা ছাড়া প্রত্যেকেই পড়াশোনাটা কোনো না কোনো রিজনে করে যাচ্ছে, হ্যাঁ? সো আমি মনে করি আসলে এখন অ্যা বই বিমুখ কেউই নেই। মোটামুটি আরো বেশি বই নিয়ে কাজ করছে। আ সো আ আমরা হয়তো আরেকটু আ সার্ভে করলে, আরো জরিপ করলে আমরা বুঝতে পারবো জিনিসটা যে আসলে তরুণরা এখনো বইয়ের দিকে আছে। বরঞ্চ একটা প্রবীণদের একটা শ্রেণীকে আমরা হয়তো আমাদের সহযোগিতা করতে কম দেখছি। তরুণদের বই পড়াটাকে আসলে তারা বই পড়া হিসেবে নিচ্ছে না। হয়তো এটা বর্তমান সময়ের ফ্যাশন হিসেবে নিচ্ছে, বা Facebook এর কারণেই সবাই বলছে Facebook লেখক, Facebook পাঠক, এই ধরনের কথা বলে ফেলছে সবাই। কিন্তু আসলে যে মাধ্যম, Facebook একটা মাধ্যম, সেই মাধ্যমে আমরা বইয়ের দিকে ফিরছি, বইয়ের কথা বলছি। সে বিষয়টাকে হয়তো প্রবীণরা আমাদেরকে যদি একটু আ মানে অনুপ্রেরণা দিত, তাহলে আমরা তরুণ যে পড়াশোনার যে একটা আ আ উম কি আছে, স্রোত আছে, সেটা আসলে একদম পজিটিভ ভাবে সবার কাছে উপস্থাপন হতো। আচ্ছা ভাইয়া, আপনি যেহেতু আহমেদ ছফা স্যারকে নিয়ে বললেন, তো আমার নিজের জায়গা থেকে একটু আগ্রহের বিষয় আছে আপনার লেখনী নিয়ে। সেটা হচ্ছে আপনার কিছু আমি দেখেছিলাম পেপারে আপনার আর্টিকেলস আহমেদ ছফা স্যারকে নিয়ে। সো আপনার কি মানে লেখার ক্ষেত্রে কখনো ওনার কোনো কিছু আপনার উপর প্রভাব ফেলেছিল কি না? ওনার কোনো গল্প বা উপন্যাস যদি শেয়ার করতেন। আহমদ সাফার ১ম প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। পরের কোয়েশ্চেনটা যেটা আপনি জানতে চাচ্ছেন সেটা ক্লিয়ারলি আসেনি আপু, প্লিজ। আহ, আহমেদ ছফা স্যারের হচ্ছে কোনো লেখনী, কোনো উপন্যাস কি আপনার উপর মানে লেখার ক্ষেত্রে প্রভাব ফেলেছে বা ইন্সপিরেশন হিসেবে কাজ করেছিল কি কখনো? উম আহমদ ছফার স্যারের লেখা কোনো উপন্যাস বা গল্প, কবিতা আমার লেখা বা আমার জীবনে প্রভাব পড়েছে কিনা? এম আই রাইট? জি ভাইয়া। জি হ্যাঁ, ভাইয়া। প্রভাব পড়ার বিষয়টা বলি। আমার লেখাতে কোনো লেখকের প্রভাব পড়েনি বা আমার চর্চাতে পড়েনি, হয়তো জীবনে পড়েছে। লেখকের 'পুষ্পবৃক্ষ বিহঙ্গ পুরাণ' যে বইটা আছে, ওই বইটা আমার খুবই পছন্দের। আমার কাছে আ মানে আমি আমি ওই বইটা পড়ার পর, আমার একটা গাছ বাগান আছে গ্রামে। আমার একটা গাছ, অনেকগুলো গাছ আছে যেগুলো হচ্ছে ফলজ না। সো ওই অনেকগুলো গাছ আ আ সেখানে মেহগনি, আকাশী, অনেকগুলো ছোটবেলায় অ্যা অ্যা রোপণ করা। সেগুলো বেড়ে উঠেছে, অনেক বড় হয়েছে। কিন্তু ওদের সাথে জাস্ট গাছ রোপণ করার পরে সেখানে যেতাম, দেখতাম। আ সেখানে ঘেরাও দিয়ে রাখতাম। এইসব কাজগুলো আমরা করেছি। কিন্তু মোস্ট অফ দ্যা টাইম গাছের প্রতি আন্তরিকতা বা গাছের প্রতি ভালোবাসা কি জিনিস, সেটা হয়তো আমি আহমদ ছফার এই বইটি পড়ে শিখেছি, যে 'পুষ্পবৃক্ষ বিহঙ্গ পুরাণ'। তিনি সে তার গল্পে বলেছেন ছাদঘরে একটি ছোট একটি গাছের প্রতি অ্যা আ আ যে ছাদঘরে যে ছিল, তার প্রতি যে মায়া, মানুষের প্রতি যে মায়া, তার মনে হচ্ছিল গাছটা নিজে এসে স্পর্শ করছে। সো এইসব বিষয়, ফিলিংস গুলো আমি শিখেছি আসলে। আমি ফিল করতে শিখেছি। আমি জানি না বাকিদের ক্ষেত্রে হয়েছে কিনা। আমি আহমদ ছফার এই বইটি পড়ে আমি শিখতে পেরেছি যে একটি গাছের সাথে থাকতে, থাকতে গাছও মনে হয় আমাকে সে স্পর্শ করছে। সো আমি আমার বাগানে যেতাম, আমিও ফিল করার চেষ্টা করতাম। আমার হাতে গড়া গাছগুলো হয়তো আমাকে ফিল করছে বা আমাকে স্পর্শ করতে চাচ্ছে। বা অথবা আমি অনেকদিন ধরে যদি না যাই, তাইলে হয়তো তারা আমাকে চায়, আমি তাদের কাছে যাই। এই ম্যাটার গুলো আমার ভিতরে, ভিতরে কাজ করতো, এই আরকি। তাহলে ভাইয়া বর্তমানে বুঝাই যাচ্ছে একজন গাছপ্রেমী মানুষ। আর আপনার মানে কোনো লেখা কি হচ্ছে গাছের এই যে ভালোবাসা, এই জায়গা থেকে কোনো লেখনী কি এসেছিল আপনার মস্তিষ্কে বা কোনো কবিতা, গল্প? আ গাছ নিয়ে কোনো লেখার কোনো, আমি আসলে না আপুর লাস্ট প্রায় সময় লাস্টের প্রশ্নগুলো বারবার স্কিপ হয়ে যাচ্ছে কোনো কারণে হয়তো। মানে প্রতিবারই উম প্রবলেমটা হচ্ছে। এই যে হচ্ছে আপনি বৃক্ষপ্রেমী একজন মানুষ। তো আমাদের তো লেখকদের জীবনে যতটুকু দেখেছি যে পরিবেশ, বৃক্ষ এগুলো অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তো এই বৃক্ষকে অনুপ্রেরণা হিসেবে কি মানে কোনো বই লেখা হয়েছে বা কোনো আসলে কবিতা মাথায় এসেছিল কখনো লেখক জীবনের শুরুর দিকে? হ্যাঁ, আচ্ছা। না, এটা নিয়ে প্রকৃতির এই যে আমরা যে নিয়ামতটা পাই আল্লাহ থেকে, সেটা নিয়ে আমি কখনো লেখার অভ্যাস মানে আমি কখনো লেখার চেষ্টা করিনি আসলে। সো তবে আমার গল্প উপন্যাসগুলোতে প্রকৃতি নিয়ে বিভিন্ন
সুন্দর বর্ণনা রয়েছে। আশা করছি সেই প্রেক্ষিতে হয়তো আমি কিছু কিছু জায়গায় প্রকৃতি আমাদেরকে কিভাবে সহযোগিতা করে, আমাদের পাশে থাকে, সেই সব বিষয়গুলো হয়তো আমি তুলে ধরেছি। বাট আলাদা করে প্রকৃতি নিয়ে আমার কখনো লেখা হয়ে ওঠেনি। আচ্ছা ভাইয়া, বই মেলা তো একজন লেখকের জন্য উৎসবের জায়গা, উৎসবের মতন। তো বই মেলা বা লেখালেখির জীবনে এমন কোনো এক জিনিস যদি আমাদের সাথে শেয়ার করতে যে আপনি কখনোই ভুলবেন না। আচ্ছা, নাহিদ, আমি একটু আপনার থেকে ১ মিনিট সময় নিবো। আমি একটু, আমার মনে হয় হেডফোন ইউজ করলে আমার মনে হয় একটু আমার জন্য ক্লিয়ার হবে। আমি ট্রাই করছি। হ্যাঁ, একটু সময় নিচ্ছি। সরি। আচ্ছা, লাইভ চলাকালীন আপনার যারা আছেন আমাদের সাথে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি একটু জানিয়ে রাখতে চাই, যদি সাউন্ডে আমাদের কোনো প্রবলেম হয় আপনারা প্লিজ আমাদের কমেন্ট সেকশনে একটু জানাবেন যে সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা। প্লিজ, সাউন্ডে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের একটু জানাবেন যদি আপনাদের শুনতে সমস্যা হয়। আর আপনারা কিন্তু লাইভটা শেয়ার করুন বেশি বেশি করে, কারণ এই লাইভটা শেয়ারের উপরে কিন্তু প্রাইজ আছে বলে দেওয়া হয়েছে। এবং আপনারা কোয়েশ্চেন করুন, যদি আপনাদের পক্ষ থেকে কোনো কোয়েশ্চেন থাকে, এটা একটি সুবর্ণ সুযোগ, আমরা সেই কোশ্চেনটা উত্থাপন করব ভাইয়ার সামনে। আপনারা প্রশ্ন করতে থাকুন। এই লাইভটি ১ম যে ১৫ জন শেয়ার করবেন তারা কমার পক্ষ থেকে বই উপহার পেয়ে যাবেন। নাহিদ, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে। আমাকে শোনা যাচ্ছে ভাই? আমাকে শোনা যাচ্ছে ভাই? হ্যালো। আমাকে ভাইয়া শোনা আমরা যাচ্ছে কি ভাই? আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। আমাদের কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। প্লিজ। ওকে, ওকে, ওকে। আমি যেটা বলছিলাম ভাইয়া, যে লেখালেখি বইমেলা তো একজন লেখকের জন্য উৎসবের জায়গা, উৎসবের মতন। তো বইমেলা বা লেখালেখির জীবনে এমন কোন স্মৃতি যদি আমাদের সাথে আপনি শেয়ার করতেন, যে স্মৃতি আপনি আসলে কখনোই ভুলতে পারবেন না। এমন একটা স্মৃতি যদি আপনার জীবনে থেকে থাকে আমাদের সাথে শেয়ার করতেন। সাউন্ড কোয়ালিটিটার জন্য ইস্যু হচ্ছে আসলে। লাস্টে কোয়েশ্চেনটা আমি ক্লিয়ার পাচ্ছি না, বারবার প্রবলেমটা হচ্ছে। আমি ভাবলাম আমার টেকনিক্যাল প্রবলেম, আসলে না। বেসিক্যালি হচ্ছে বইমেলা একটা উৎসবের জায়গায়, জিনিসটা আমি ক্লিয়ার হয়েছি। কোয়েশ্চেনটা আমি বারবার ধরতে পারছি না। কোয়েশ্চেনটা আমি আ ধরতে বল পারছি। বলছিলাম যে লেখালেখি বা বইমেলার এমন কোন স্মৃতি যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন, যে স্মৃতি আপনি কখনোই ভুলবেন না। বইমেলা নিয়ে স্মৃতি বা লেখালেখি নিয়ে স্মৃতি। ও আচ্ছা, সরি, মাই ব্যাড। বইমেলার স্মৃতি বা অভিজ্ঞতার কথা বলছেন। হুম, জি। ওকে। সবচেয়ে সুন্দর এবং মধুর একটা স্মৃতি সেটা হচ্ছে আমার বই মেলায় যখন ১ম বই বেরটা প্রকাশ হয়, নালন্দার প্রকাশনী থেকে 'এপিলেপটিক হায়দার', একটি সোশ্যাল স্টিং বানিয়ে গল্পটি লেখা। সো ওই এ গল্পে প্রকাশ হওয়ার পর আসলে আমি অতটা পরিচিত ছিলাম না, বা আমি লেখালেখির জগতে আমাকে তেমন কেউ চিনত না। কিন্তু আলহামদুলিল্লাহ দেদারসে আমার বইটা আ আ বিক্রি হচ্ছিল। সো আমি তখন বেশ সময়ও দিতে পেরেছিলাম বইমেলাতে। প্রায় 26 ডেজ আমি বইমেলাতেই ছিলাম, নালন্দা প্রকাশনী পাবলিশারের যে পেভিলিয়ন ছিল, পেভিলিয়নে। তো যারা বই কিনতে আসতো তাদের একটা বড় অংশ আমার থেকে বই নিয়ে যেত, এবং আমি বই তাদেরকে দিতাম, প্যাকেট করে দিতাম। কিন্তু এখানে অটোগ্রাফ বা ফটোগ্রাফ বা সেলফি কোনো কিছুরই অ্যা আ আ কাজ হতো না। এখানে শুধু বইটা দিতে হতো। তো মেক্সিমাম সময় যেটা হয়েছে সেটা সবাই জানতো আমি এখানকার বুক মানে সেলার হিসেবে ছিলাম। এখানকার পেভিলিয়নের ছিলাম। সো বইটা বিক্রি হতো। আমি দিতাম যারা বিক্রয় কর্মী আছে তাদের মতোই। তো একটা সময় যখন এটা বইমেলা চলে গেল মার্চ, ফেব্রুয়ারিতে শেষ, মার্চের মাঝামাঝি সময় নাকি শেষের দিকে। আমার কাছে বেশ মানে কয়েকজন আমাকে মেসেজ করতে লাগলো যে মানে তাদের মধ্যে আমার মানে ৩-৪ টা মেসেজ আমার খুব ইন্টারেস্টিং লাগছে। সেটা হচ্ছে তাদের মধ্যে ওরা বলছিল যে, "ভাইয়া, আমরা আপনার থেকে বই নিয়েছি আমার মনে আছে, কিন্তু আপনি যে বইটার রাইটার আমরা খেয়াল করিনি।" আ তো বইয়ের ছবিটা আর আমার সামনে তখন আমাকে একটু ভিন্ন দেখাচ্ছিল। সো পরে বলতেছিল আরকি যে, "আমরা ভাবছিলাম আপনাকে হাতের কাছে পেয়েও বইটা অনেক ভালো লাগছে। হাতের কাছে পেয়েও আপনার একটা অটোগ্রাফ নেওয়ার সুযোগ হয়নি।" তো পরে বললাম যে, "হ্যাঁ, পরে বইমেলায় দেখা হবে, বা কখনো ঢাকায় আসলে কখনো
বাতি ঘরে গেলে তখন হয়তো দেখা হবে। কিন্তু তাদের কাছে একটা ইয়া ছিল, আফসোস ছিল যে লেখকের সাথে দেখা হয়েছে, তার হাত থেকেই বই নিয়েছি কিন্তু অটোগ্রাফ এবং বা তার সাথে ছবি তোলার সুযোগটা আর হয়নি। সো আমার কাছে খুব মজা লাগছে যে বিষয়টা যে আমি আমার নিজের বই বিক্রয়কর্মীর মতো করে বিক্রি করছিলাম আরামসে, কোনো ধরনের ঝামেলা ছিল না। তো এটা নিয়ে একটা যুগান্তরের পরে একটা আর্টিকেলও হয়েছিল যে আমি আমার একটা সাক্ষাৎকারও দেওয়া হয়েছিল যে সেটা নিয়ে মানে আমার স্মৃতিটা যে আমার কাছে ভালো লাগে যে আমি যখন রেসপন্স পাইছি যে বইটা অনেক ভালো লাগছে আপনার হাত থেকে নেয়া, কিন্তু আপনি যে বইটার রাইটার ছিলেন সেটা আমরা জানি না। তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে। চমৎকার। আচ্ছা ভাইয়া, এই যে একটা অনুভূতি, এই জায়গা থেকে টার্ন হয়ে যখন একটা হচ্ছে ফেমাসিটি পপুলারিটি গেইন হলো, তো সেখান থেকে আপনার কোন বইটা বেস্ট বই মানে সেলিং ছিল আপনার লাইফের ফার্স্ট, এন্ড দেন সেখান থেকে কোন বই সেলিং এর সময় মানে আপনাকে সবাই চিনতো, অটোগ্রাফ চাইতো? যদি এই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতেন। আচ্ছা, আহ, আবার হ্যাঁ, আজান দিচ্ছে মেবি না, আমরা কি ওয়েট হ্যাঁ, করবো? আমরা একটু অপেক্ষা করতে পারি। একটু ওয়েট করি, হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ, আমরা শুরু করতে পারি ভাই চাইলে। আচ্ছা, আহ, প্রশ্ন ছিল যে আমার কোন লেখা বইটা সবচেয়ে ভালো লাগার এবং কোনটা নিয়ে ফেল হওয়া নিয়ে বা অটোগ্রাফ নিয়ে আমার উন্মাদনা কি ছিল।
আচ্ছা, সেটা আচ্ছা, হচ্ছে আমরা যেহেতু একেকজন একেক জায়গায় আছি এজন্য হয়তো সময়টা মিলছে না আরকি। আচ্ছা, আচ্ছা, শুরু করতে পারি। বুঝতে পেরেছি। হ্যাঁ, না আসলে হচ্ছে কি আমি Facebook এ আবার লাইভটা শেয়ার করতে গিয়েছিলাম। ওইটা অন করা ছিল তো ২ টার সাউন্ড একসাথে হয়ে গিয়েছিল। ওইটা আমি একটু স্টপ করে দিয়েছি। ওকে, হ্যাঁ, আমরা শুরু আচ্ছা, করতে পারি। হ্যাঁ, আমার সব বই আসলে আমার লেখা আমার মানে আন্তরিকতা থেকে ভালোবাসা থেকে লেখা। কোনটাকে বেশি ভালো লাগার, কোনটাকে কম ভালো লাগার জায়গা আমার নেই। তবে পাঠকের কাছে কোনটা বেশি গ্রহণযোগ্য, কোনটা কম সেটা হয়তো পাঠকই বলে। আমি কখনো জাজ করব না। কারণ হচ্ছে কখনো কারো কাছে থ্রিলারটা ভালো লাগে, আমি থ্রিলার লিখেছি। কখনো কারো কাছে কবিতা ভালো লাগে। কখনো কারো কাছে সেটা আমার সামাজিক উপন্যাস এবং রোমান্টিক উপন্যাসগুলো ভালো লাগে। সো আমি থ্রিলারের যে জায়গাগুলোতে এখন থ্রিলার অনেকেই পছন্দ করে, সামাজিক উপন্যাস অনেকের কাছে দীর্ঘ মনে হয় বা হ্যাঁ, ধীরে, ধীরে আগাই। সো এই বিষয়টা অনেকের কাছে কম পছন্দ। কিন্তু যারা সামাজিক উপন্যাস খুব পছন্দ করে তাদের জন্য হয়তো 'রিঙ্গনপুর' আছে আমার, হ্যাঁ? 'ঘর কিংবা ঘোর' আছে। 'অ্যাপিলেপটিক হায়দার' এই বইগুলো খুবই আ তাদের কাছে অ্যাকসেপ্টেবল হবে এবং দীর্ঘ উপন্যাস বলা যায়। 'রিঙ্গনপুর' এবং 'ঘর কিংবা ঘোর' বেশ বড় উপন্যাস। সো আমার মনে হয় কি যারা সামাজিক উপন্যাস পড়তে পছন্দ করে তাদের কাছে এগুলো অনেক ভালো লাগার জায়গা তৈরি করে নিবে। আ অলরেডি নিয়েছেও 'রিঙ্গনপুর'। 'ঘর কিংবা ঘোর' এখনো রেসপন্স হচ্ছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় লাস্ট যেটা বই প্রকাশ হয়েছে সেটা হচ্ছে 'ঘর কিংবা ঘোর' অন্য প্রকাশ থেকে। আর কবিতার বই 'ক্যাকটাস' আমাকে অনেক দূরে পৌঁছে দিয়েছে আমি বলতে পারবো। কারণ এই বইটার এত ভালো রেসপন্স পেয়েছি এবং এত প্রিয় হয়ে উঠেছিল পাঠকের কাছে সেটা আমি নিজেও ১ম মানে যখন রেসপন্স পাচ্ছিলাম ট্রাস্ট করতে পারি নাই। সো আশা করছি আপনাদের যারা হয়তো এই লাইভে যারা আছেন যারা আমার 'ক্যাকটাস' কবিতার বইটি না পড়লে এটি অবশ্যই সংগ্রহ করবেন। আ আমি সবার আমি আমার মোটামুটি এই স্টেজ পর্যন্ত মোটামুটি আ সবার মনটাকে বুঝবার চেষ্টা করে, অনুভূতিগুলোকে কিছুটা হলেও বুঝবার চেষ্টা করে সে প্রেক্ষিতে হ্যাঁ, কবিতাগুলো আমি দিয়েছি। সো আশা করছি কোনো না কোনো কবিতা কোনো না কোনো কবিতা না, প্রত্যেকটা কবিতার কোনো না কোনো লাইন আপনার জীবনের সাথে মিলবেই অবশ্যই সেটা আমার বিশ্বাস। সো আ কবিতা যারা ভালোবাসে তাদের কাছে ক্যাকটাস অনেক প্রিয় হয়ে উঠবে আমি জানি। আ এটা আমার কনফিডেন্ট আছে এই বিষয় নিয়ে। সো এছাড়া আছে আমার থ্রিলার যে গল্পগুলো আছে 'হিউম্যান বার্গার অ্যান্ড ব্লাড ক্যাফে' আর এছাড়া 'জনতার জহুরবনি' আছে। এগুলো যারা থ্রিলার পড়তে খুব ভালোবাসে তাদের জন্য আসলে। সো আমি স্পেসিফিক কোনো বইকে বলব না যে এটা খুব ভালো লাগার জায়গা, এটা কম ভালো লাগার জায়গা। এগুলো একেকটা এক জায়গায় একেক মানুষের একেক শ্রেণীর মানুষকে একেক শ্রেণীর পাঠককে আ আ উম উম আগ্রহ বাড়িয়ে তোলে, পড়তে মানে আগ্রহ দেয়। নতুন পাঠকদেরকেও বইয়ের দিকে ফেরায়। সো প্রত্যেকটা বই আমার কাছে আলাদা, আলাদা সত্তা নিয়ে থাকে। আবার প্রত্যেকটা বইয়ের রেসপন্স আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো। আর ১ম বার থেকে আরো ভালো। বিধায় হয়তো আমি এখন এটুকু পর্যন্ত আসতে পেরেছি। এ হচ্ছে বড় বিষয়। ওকে ভাই। আমি একটু আচ্ছা। কমেন্ট সেকশনের দিকে যদি আমরা তাকাই, কমেন্টে কিছু প্রশ্ন আছে। আ আমাদের কামরান যদি একজন কোয়েশ্চেন করেছে যে আপনার লেখালেখিতে অনুপ্রেরণা কে? লেখার জন্য অনুপ্রেরণা কে? আ অনুপ্রেরণা আসলে একজন এভাবে স্পেসিফিক বলবো না। আ তবে আমি ওই যে একটু আগে বলছিলাম আমার যে টিচার বা আমার কাজিন সে আমাকে বইয়ের জগতে অ্যা নিয়ে এসেছিল বিদায় হয়তো পাঠক হতে পেরেছি বিদায় হয়তো লেখক হয়ে ওঠা। আমার জীবনের ১ম গল্প লেখা হচ্ছে আমার আম্মা এবং আমি একটা ব্যাংক থেকে ফিরছিলাম। আ সম্ভবত ক্লাস ৬ ক্লাস ৭ এর মাঝামাঝি সময়ে। আ ৬ এর পরীক্ষা দিয়েছি হয়তো ৭ তখন রেজাল্ট দেন এরকম সময়। তো সেই মুহূর্তে আম্মু ব্যাংক থেকে টাকাটা নিয়ে ব্যাগে রেখেছিল এবং একটু ও ও এগিয়ে যেতে রিক্সা থেকে আমরা রিক্সায় ছিলাম। একটা ছিনতাইকারী ব্যাগটা টান মেরে নিয়ে চলে যায়। আম্মা পড়ে যায়। পড়ে যাওয়ার সময় আম্মা আমাকে সেভ করে। আমার মনে আছে। আম্মা হাত দিয়ে এপাশে এরকম ধরে আমাকে সেভ করে। আম্মা পড়ে যায়। আমি মানে পড়ি নাই। আমি থেকে থাকি। হ্যাঁ? তো আমার একটা ফিলিংস কাজ করছিল। আমি জানি না তখন আসলে কোন জায়গা থেকে আমার আমার রিক্শাওয়ালা চাচাটাও আমাকে হেল্প করছিল। আমি ছোট ছিলাম।
সো তখন আমি বাসায় এসে ডায়েরিতে পুরো গল্পটা মানে কাহিনীটা লিখে ফেলছি আরকি। পরে এটা যে গল্প বলে, এই লেখাটাকে গল্প বলে তখন ওই জিনিসটা আমি তখনো কখনো রপ্ত করতে পারিনি। বাট এটাই হয়তো আমার জীবনের ১ম গল্প লেখা। যে ওটার নাম দিয়েছিলাম যে কি ৳১,৫০০ বা এরকম কিছু একটা সামথিং এরকম কিছু একটা আমি দিছি মনে নেই। আ তো ওই গল্পটাই লেখা আরকি আমার ডায়েরিতে। উম ওইখান থেকে আ আসলে গল্প বা ছোট, ছোট লেখা লেখা মানে ওইটা পরে যখন আমি পড়লাম তখন মনে হলো যে এরকম ঘটনাগুলো লেখা যায় একটা ডায়েরিতে বা বিভিন্ন জায়গায়। তো এই লেখা থেকেই মানে গল্পগুলো আগে লিখছি বিভিন্ন জায়গায় যে পত্রিকায় অনেক দিয়েছি। কোথাও, কোথাও ছাপিয়েছে, কোথাও, কোথাও ছাপায় নাই। আম এইসব গল্প আরো দীর্ঘ। মানে কেউ যে ছাপায় নাই বা যে আ পত্রিকায় বা বই প্রকাশ করে নাই। আমার ১ম বই তো আসলে নালন্দা থেকে আসছে অনেক পরে। আমার বই প্রকাশ হওয়ার কথা ছিল ২০১৪ সালের মনে হয়। ১৪ সালের দিকে আমি চট্টগ্রামে দিয়েছিলাম। সো ওইখান থেকে আমার বই রিজেক্ট করা হয়েছিল। তারপর একটা দীর্ঘ সময় বিরতিতে ছিলাম। তো এভাবে আসলে কোথা থেকে অনুপ্রেরণাটা হয়েছে এরকম স্পেসিফিক কোনো ব্যক্তির বা কোনো মানে ইয়াতে বলতে পারব না। একটা ঘটনাকে যদি বলে তাহলে আমি বলব যে আমার আম্মার সাথে আমার এই ঘটনাটা আমার স্মৃতি। এই স্মৃতিটা আমি লিখতে গিয়ে হয়তো গল্প হয়ে দাঁড়িয়েছিল। সেখান থেকে হয়তো ছোট, ছোট লেখা শুরু করেছি। ভাই আমি আরেকটা কোয়েশ্চেন করে নিতে চাই। কামরান চৌধুরী ভাই প্রশ্ন করেছেন। আপনার লেখা 'রিঙ্গনপুর' উপন্যাসটি কোন বিষয়টিকে উদ্দেশ্য করে লিখেছিলেন? রিঙ্গনপুরের আসলে উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে গ্রামের যে রাজনৈতিক ব্যাপারগুলো হয় আসলে। আসলে গ্রাম আমি আমি বরাবরই মনে করি গ্রামের রাজনীতি গ্রামের চাইতে বেশি হয়। গ্রামের জন্য যতটুকু রাজনীতি দরকার তার চাইতে অধিক বেশি, বেশি আ করা হয় এবং সেখানকার যে যুব সমাজ বলেন, ছাত্র বলেন, সবাইকে এর মধ্যে ইনক্লুড করে পুরো সমাজ ব্যবস্থাটাকে উলটপালট করে দেয়া হয়। আ মহানগর, বন্দরনগর এগুলো নিয়ে আমরা হয়তো খুব বেশি রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে ফোকাস রাখতে পারি। কিন্তু গ্রামে একটা সুষ্ঠু পরিবেশ থেকে রাজনীতি করা যায় আসলে। ওখানে এত বেশি আ দৌড়ঝাঁপ দরকার থাকে না। তারপরেও কেন জানি আ আমাদের যারা উম আ যে জনপ্রতিনিধিগণ থাকেন তারা রাজনীতিটাকে একেবারে জগাখিচুড়ি করে যা তা অবস্থা করে ফেলে। সে প্রেক্ষিতে আসলে সমাজের প্রতি সমাজের উপর যে প্রভাবটা পড়ে যে খারাপ প্রেক্ষাপট তৈরি হয় সেটাকে আসলে রিঙ্গনপুরে উপস্থাপন করার চেষ্টা করেছি। চমৎকার! ভাইয়া আমরা লেখালেখি নিয়ে অনেক কিছু জানলাম। আপনার কাছে অনেক ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। এবার একটু জাস্ট এটা জানতে চাচ্ছি যে আমাদের তরুণ প্রজন্মের জন্য বই পড়াতে আগ্রহী আছে বাট লেখালেখির দিকে যেতে চায়। এদের জন্য যে লাইফের স্ট্রাগলিং নিয়ে কোনো আপনি বার্তা বা হচ্ছে কোনো আমাদেরকে কোনো বাণী দিতে চান যদি আমাদের জন্য আসলে আমাদের ভালো হয় তাহলে। হুম। পাঠকদের জন্য বলি আর লেখকদের জন্য যাদেরই বলি আসলে লেখকদেরকে আ মানে লেখক হয়ে ওঠা বা লেখক হওয়া বা লেখক হতে হলে কি হবে এসব জ্ঞান দেওয়ার মতো পরিধিতে হয়তো এখন আমি পৌঁছইনি। সময় সাপেক্ষ বিষয়। তারপরেও বলব আমরা আমাদের এই সময়কার জেনারেশন সবাই প্রচেষ্টায় থাকি। আমাদের যে প্রচেষ্টা সেটা যেন মৃত্যু না হয়, হ্যাঁ? আমাদের যে উম পারিবারিক সমস্যা, আমাদের সামাজিক যে দায়বদ্ধতা, বিভিন্ন জায়গা থেকে আমাদের জীবনের দায়বদ্ধতা থেকে আমরা আসলে ক্লান্ত হয়ে পড়ি। তখন আমাদের কাছে লেখাটা, আমাদের লেখালেখির চর্চাটাকে আমরা আম একদিকে গুছিয়ে রাখার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি। সো সো আমার মনে হয় কি আসলে এই ধরনের সিদ্ধান্তে মানে গিয়ে সিদ্ধান্ত নেয়ার আগে হাজার বার ভাবা উচিত যে ওই জায়গাটা থেকে আমি মানে অনেকেই ধরে নেয় আমি আবার শুরু করব। কিন্তু শুরুটা আর কখনোই হয়ে ওঠে না। সো আমি মনে করি সর্বাবস্থায় লেখালেখির চর্চাটা করা আর কখনো মনে না করা যে আমি পিছিয়ে পড়েছি। আমার মনে হয় কি যতই সফল হোক বা যতই ব্যর্থ হোক, মানে প্রতিদিন আমার কাজটা আমি করে যাওয়া, লেখালেখি নিয়ে হোক, সেটা আমার যেকোনো স্কিল নিয়ে হোক, আমার কাজটা আমি করে যাই। আমাকে কে ভাবা দিল সেটার জন্য অধিক বেশি আমার কাছে উন্মাদনা থাকবে না। অথবা আমাকে বারবার যারা রিজেক্ট করছে তাদের পিছনেও আমি থাকবো না। হ্যাঁ? সো এই ২ টা জিনিসকে উপেক্ষা করতে হবে। অত্যাধিক সফলতার জন্য অত্যাধিক উন্মাদনা নিয়ে থাকা যাবে না। আবার ব্যর্থতার জন্য আমি কেন ব্যর্থ হচ্ছি, আমি জীবনে সবকিছুই হারিয়ে ফেললাম। এসব ভেবে নিজেকে পিছিয়ে ফেলা যাবে না। এটা লেখকদের জন্য এটুকু মেসেজ বলব। কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত অনেক ধরনের
পিছিয়ে পড়া বলে, অনেক ধরনের সফলতা বলে, সবকিছু মিলিয়ে ছোটখাটো অনেক কিছুই অর্জন, অনেক কিছুই হারিয়ে ফেলা, অনেক কিছুই হয়েছে এটুকুতে। সো এটুকুর অভিজ্ঞতা থেকে কথাটা বলা। হ্যাঁ, আর এর চেয়ে বড় বড় যদি কোনো জ্ঞান দেওয়া প্রয়োজন হয় সেটা আমার পক্ষে সম্ভব না, আমি অত বড় এখনো হতে পারিনি। আর পাঠকদের ক্ষেত্রে যদি বলি, পাঠকদের ক্ষেত্রে আমি এটুকু বলবো, আপনারা অবশ্যই বই পড়ার অভ্যাসটার জন্য আগে মনস্থ করেন যে আমি প্রতিদিন 2 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা যে কোনো লেখা আমরা পড়ি। হ্যাঁ, ফিকশন হোক, নন ফিকশন হোক, আপনার যেটা ভালো লাগে। সেটা ফিকশন হতে পারে, নন ফিকশন হতে পারে, সেটা যেকোনো গল্প হতে পারে, কবিতা হতে পারে, কিংবা আপনি ফেসবুকে স্ক্রল করছেন, কোন একটা ২ একটা লেখালেখির গ্রুপে, গল্পের গ্রুপে আপনি ফলোইং দিয়ে রাখেন। সেখান থেকে লেখাগুলো আসলে একটু পড়ার চেষ্টা করেন। আপনার বোর লাগবে। প্রতিটা গল্প, প্রতিটা লেখার ১ম এ কিন্তু আ আপনার ধরে রাখাটা খুব ডিফিকাল্ট। আমি মনে করি আমারও হতো পড়ার ক্ষেত্রে ফোকাস রাখাটা। আমি ফোকাস ধরে রাখতে পারতাম না। তো সেক্ষেত্রে আমি ২ টা বই সাথে রেখেছিলাম, মানে দেখানোর জন্য। আমার নিজের বই না, আমি আসলে নিজের বইয়ের কথা বলতে এখানে আসি নাই। বেসিক্যালি এটা রাইটার্স ক্লাব। এখানে সবার কাছে আমার যে মেসেজটা থাকবে, মানে আমার বই নিয়ে আমি অন্যদিন হয়তো বলব কখনো। সো এই ২ টা বই সবার থাকা উচিত, এবং ২ টা বই পড়া উচিত। আমি জানি না স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার? একটা হচ্ছে জি জি স্যার। পাওয়ার অফ হ্যাবিট, চার্লস ডুহিকে। এই বইটা আসলে একটা হ্যাবিটের কি পাওয়ার, হ্যাঁ? সেই জিনিসটা আসলে খুব ভালোভাবে পড়লে জানা যাবে, এবং সেখান থেকে সেটার পরেই যদি এটা শুরু করে যে অ্যাটমিক হ্যাবিট, হ্যাঁ? এটা জেমস ক্লিয়ারের বই। এই ২ টা বই পড়লে আপনি আপনার জীবনের যেকোনো অভ্যাসকে আপনার রপ্তে আনতে পারবেন। আপনার অভ্যাসটাকে আপনি টিকিয়ে রাখতে পারবেন। আপনার যেকোনো চাওয়াটাকে আপনি অভ্যাসে পরিণত করতে পারবেন। এখন আমি পাঠক হব করলেই হবে না। পাঠক হওয়ার জন্য আমার কি আ আ অ্যাটেম্প নিতে হবে? আমাকে যা অবশ্যই আমাকে মানে আ আমার আমার একটা রিওয়ার্ড লাগবে। আমি যে আমি পড়বো, আমি পড়ে কি পাবো? এটা একটা রিওয়ার্ড নিজেকে নিজে তৈরি করতে হবে, নিজেকে নিজে রিওয়ার্ড দিতে হবে। সো এই প্র্যাকটিসটা হয়ে গেলে অ্যা আমার মনে হয় কি তারপর ইজিলি রিডার হওয়া যায়। আর হচ্ছে আ রাইটারের তো বললামই বিষয়টা। তো এই অভ্যাসটা করার জন্য আপনারা ২ টা বই পড়ুন। আমি ১ম এই বলব নন ফিকশন বই। গল্প উপন্যাস বইতে যাওয়াই যায়। যারা একেবারে ফ্রেশার তাদের জন্যই বলছি মেসেজটা। আপনারা এই ২ টা বই পড়ে দেখুন। ইংলিশে না পারলে বাংলায় দিন। আমি বাংলা ২ টাই রেখেছি সাথে। ইংলিশে না যদি পড়তে ইচ্ছে করে ইংলিশে, বাংলায় পড়তে ইচ্ছে করলে বাংলায়। ২ টিতে পড়ুন যেটাতে আপনার সুবিধা হয়। এই ২ টা বই পড়লে আপনি হ্যাবিটটা কি জিনিস এবং হ্যাবিটের কি শক্তি সেটা আপনি বুঝতে পারবেন। আর হচ্ছে এ এই বুঝাটা যদি আপনার মধ্যে চলে আসে যে হ্যাবিট চাইলে অনেক কিছু করতে পারে, হ্যাঁ? সো সেই জিনিসটা বুঝে যখন যাবেন তখন আপনি ছোট, ছোট অভ্যাস কিভাবে নিজে প্র্যাকটিস করবেন। ৩ মিনিটের অভ্যাস, ৪ মিনিটের অভ্যাস। আমি এই কাজটা করব ৩ মিনিটের বেশি করব না। আমি এই কাজটা করব ৫ মিনিটের বেশি করব না। ৫ মিনিট আমি প্রতিদিন ৫ মিনিট করব। আমাদের হয় কি আমরা বেশিরভাগ সময় আজকেই করে ফেলবো। মানে যখন আমি করতে বসলাম, আমি জানি না অনেকের হয় কিনা, আমার হতো আগে। করতে বসলাম সারাদিন এটা নিয়ে এত বেশি প্র্যাকটিস করে ফেললাম ১ সপ্তাহ। আবার আমার গানের ক্ষেত্রে আমার কোন একটা গান ভালো লাগছে। আমি এটা মানে আম হেডফোন দিয়ে গাড়িতে শুনি, অফিসে কাজ করতেছি মাঝখানে শুনি, আমার বাসায় শুনি। তারপরে কোথায় ১ সপ্তাহ পর আর শুনতে ইচ্ছে করে না। গানের প্রতি আগ্রহটা কমে গেছে। সো আমার মনে হয় কি মানে কিউটা আমি যে ফিলটা করি সেটার জন্য আমার ৫ মিনিট ১০ মিনিটের পর মধ্যে আমি ধরে নিলাম এই কাজটা আমি আজকে ২৪ ঘন্টায় ৫ মিনিট সময় দিব। এরপর ২৪ ঘন্টার মধ্যে আমার আরেকবার ইচ্ছে করলে আমি দৌড়বো না, যাবো না, এই কাজটা করব না। তখন এই হ্যাবিটটা গ্রো করে। কারণ ৫ মিনিট করে ৩০ দিন করে যদি করে তাহলে সেটাই হ্যাবিটে পরিণত হবে। আর হ্যাবিটটাই আপনাকে আপনার এই হ্যাবিটটা আপনাকে টিকিয়ে রাখবে, আপনার অভ্যাসটাকে সাস্টেইন করবে। আদারওয়াইজ পসিবল না। একদিনে আপনি কোন কিছুই করতে পারবেন না। রিডারও হতে পারবেন না, রাইটারও হতে পারবেন না। অন্য কোন কিছুই সম্ভব না আসলে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার পরামর্শমূলক কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আ আমি আপনি কাঙালের খুবই সংলাপ বইটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম ভাই। যে সরি। কাঙালের সংলাপ বইটা কিন্তু পুরোটাই মূলত কথোপকথনের বই। তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো এই বিষয়টা আমি কাঙালের সংলাপ বইটির মানে পেছনের গল্প জানতে চাচ্ছিলাম আরকি। আ জীবনে হারিয়ে যাওয়া বইয়ের মধ্যে একটি যেটি নিয়ে আমি খুব কম কথা বলেছিলাম। সেটা হচ্ছে এটা হচ্ছে একটা আ একেবারেই শখের বশে লিখে ফেলা। যে আমার প্ল্যান ছিল যে একটা বই শুধু সংলাপ থাকবে। কোন ম্যা বি বিস্তর বিশ্লেষণ থাকবে না। ১ম বাক্য থেকে শেষ বাক্য ২ টা মানুষের কথোপকথন দিয়ে একটা বই করা সম্ভব কিনা। তো আমি এই লেখাটা দাঁড় করাই, স্ক্রিপ্ট করাই, পরে প্রকাশককে জানাই যে এই জিনিসটা যদি বই আকারে নিই কেমন হয়?
সো উনি অ্যাকসেপ্ট করলেন। তো সেটা বই হিসেবে আসলো। বেসিক্যালি এটা হয়ে যাওয়া এরকমই। বাট আমার কাছে ২ জন মানুষের প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে এবং ভালোবাসার জায়গাগুলোকে নিয়ে কথোপকথনটাকে আ আ পাঠকদের পৌঁছে দেওয়ার জন্য এই ব্যবস্থা, কাঙ্গালের সংলাপ। কিন্তু ভাইয়া এই বিষয়টা কিন্তু আসলে অনেক ইন্টারেস্টিং ছিল। মানে গতানুগতিক ধারার লেখনীর থেকে অনেকটা আলাদা। জি। না, এটা এটা ওই যে বললাম, এটা আমি লিখেছি ইচ্ছা হলো বলেই লিখেছি। আসলে কোনো কাউকে মানে এমন না যে এটা বই করতে হবে এরকম কোনো উদ্দেশ্য নিয়ে লিখিনি। পরে মনে হলো যে এটা মানে আ কবিতার বই ক্যাকটাস আসার আগে বোধহয় এটা আমি লিখেছিলাম। তারপরে সাথে, সাথে ২ টাই একসাথে পরপরই প্রকাশ হয়। আ এর আগে রোমান্টিক উপন্যাস অধ্যায় আসছিল। ওই অধ্যায় বইটার পরেই আমি কাঙালের সংলাপ বইটি প্রকাশ করি আরকি। আচ্ছা ভাইয়া, ২০২৫ বইমেলা নিয়ে আপনার পরিকল্পনা জানতে চাচ্ছিলাম একটু। সরি, অগ্রিম, বুঝিনি ভাইয়া। যদিও ২০২৫ বইমেলা নিয়ে আপনার পরিকল্পনা। ২০২৫ বইমেলা নিয়ে কি পরিকল্পনা? তাই তো? জি। জি আচ্ছা। ভাইয়া। হ্যাঁ, পরিকল্পনা হচ্ছে ১ম এ আমি আমার প্রফেশনটা নিয়ে একটু বলি। আমি আসলে আম এটা না বললে হচ্ছে না। মোটামুটি আমি খুব রাশ আওয়ারে যাই। আমি একটা আ অর্গানাইজেশনের হেড অফ এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স। সো আমার অনেক মানে চাপ থাকে কাজের। আসলে সব মানুষেরই কাজের চাপ থাকে। আমি যে প্রফেশনে আছি, সেই জায়গা থেকে লেখালেখিটা কন্টিনিউ করাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে থাকে আমার জন্য। তারপর আমি লিখি। অ্যাম আমি এটাকে ওই যে আমার আরেকটা জবের মতো প্যাশন হিসেবে নিয়ে নিয়েছি। সো সেই জায়গা থেকে আমি লেখালেখিটা করে থাকি এবং আ যতক্ষণ আমি লেখাটা শেষ করতে পারি বা লেখাটা কমপ্লিট করে একটা জায়গায় স্টেজে নিতে না পারি, ততক্ষণ আমি কোনো প্রকাশকের সাথে বা আমার এক্সিস্টিং যে পাবলিশার বা তাদের সাথে কারো সাথেই কথা বলব না বা কথা বলি না। কারণ কমিটমেন্ট যদি করি যে আমি লেখা দেব বা লেখা করব, সেই জায়গাটা আসলে আমি তৈরি করতে না পারলে না কখনো কারো সাথে কমিটমেন্ট করি না। সো লেখা আমি লিখেছি 50%। সো আরো 50% লেখা বাকি। পুরো লেখা শেষ হওয়ার পরে আমার ১ থেকে ১.৫ মাস আরো সময় লাগে সেটা রিভিউ করা। তারপর রিভিউ করা শেষে আমি সেটা পাবলিশারে পাঠাই। তারপর সেখান থেকে আরেকবার প্রুফ করে আবার আসে আমার কাছে। আমার কাছে আসার পর আবার ১৫ থেকে ২০ দিন। সো এই ফর্মালিটিস গুলা মেইনটেইন হতে, হতে দীর্ঘ একটা সময়। সেই প্রেক্ষিতে যদি বলি এবার আমি খুব বেশি পিছিয়ে আছি। সো আমার এখন আ ২০২৫ নিয়ে পরিকল্পনা অ বলতে আসলে গোছালো কিছুই নেই। গোছালো কিছুই নেই। আর আমি একটু ক্যারিয়ার ফোকাস এর দিকে চলে গেছি। আমি বেশ কিছু কাজ করছি আমার একটা জবের পাশাপাশিও। সো এইজন্য এইসব বিষয় নিয়ে একটু ব্যস্ত আছি। তবে বই ইনশাআল্লাহ প্রকাশ হবে। ২৫ এর বইমেলাতে হোক বা ২৫ এর বইমেলার পরবর্তী সময়ে হোক। ২৫ ইনশাআল্লাহ বই আসবে। তবে আমি কমিটমেন্ট করি না কারো সাথে যে এর প্রকাশকদের সাথে অন্তত বইটা লেখা পাঠাবো। ইনশাআল্লাহ আমার চেষ্টা থাকবে অন্য প্রকাশ থেকে ঘর কিংবা ঘোর যেহেতু প্রকাশ হয়েছে, অন্য প্রকাশে বইটি যাবে। আর অন্য প্রকাশ সম্পর্কে আপনারা নিশ্চয়ই ধারণা রাখেন। সো সেখানে বই প্রকাশের ক্ষেত্রে বইয়ের পাইপলাইন পাওয়াটাও ডিফিকাল্ট। অনেক আগেই বই দিতে হয়। আ অক্টোবর, নভেম্বরের দিকে বইটা দিয়ে দিতে হয়। তাও মাঝামাঝি সময়ে ছাড়া আসে না। তাছাড়া আমার গত বছরের আমার জার্নিটা ছিল আরো বেশ চ্যালেঞ্জিং এবং আলহামদুলিল্লাহ ভালো বলা যায় আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিয়েছে। তখন আমি ডিসেম্বরে তার জন্ম। হ্যাঁ, ডিসেম্বরে তার জন্ম ২০ তারিখ। সো তখন লেখা জমা দেয়া, তখন তার জন্ম হওয়া সবকিছু মিলিয়ে আমি একটা বেশ চাপের মুখে ছিলাম। সো লেখাটাও পরে দেওয়ার কারণে বই প্রকাশ হয়েছে প্রায় ২১শে ফেব্রুয়ারিতে প্রকাশ হওয়ার কথা ছিল। ফেব্রুয়ারি 22 or 23 তে বইটা আসছে। সো অনেক লেটে বইটা আসছে। কিন্তু এটা আমার ফল্ট। আমার ফল্ট হচ্ছে আমি বইটা অন টাইমে দিতে পারিনি। সো এ এ এইজন্যেই আসলে বলা মুশকিল যে বই মেলা নিয়ে কি পরিকল্পনা। যদি বইমেলা নিয়ে এই পরিকল্পনাটা বলা যায়, ভাইয়া বইমেলায় কি যাবেন? তাহলে বলব হ্যাঁ, আমি অফ কোর্স যাবো। সেটা রাইটার হিসেবে নতুন বই নিয়ে হোক আর আমার পুরাতন বই নিয়ে হোক, আমি অবশ্যই বই মেলায় যাবো। কিন্তু বই কি আনছি বা লেখা কি আনছি সেটা বলা খুব ডিফিকাল্ট। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া আমরাও তো যাই। ইনশাআল্লাহ ট্রাই করব আপনার সাথে দেখা করার। আমাদেরকে একটু সময় দিতে যদি পারেন। আশা করব ইনশাআল্লাহ, যে একটু সময় দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সবাই বসবো, আড্ডা দেব। চায়ের আড্ডা। তবে বইমেলাতে হয় কি বইমেলাতে আড্ডাটা দেওয়া মুশকিল হয়ে যায়।
আমার ক্ষেত্রে বিশেষ করে চট্টগ্রাম হলে সমস্যা হয় না, চট্টগ্রাম রাস্তা কম থাকে, ঢাকা হলে একটু ডিফিকাল্ট হয়। সো আমরা একদিন অন্যদিন মানে বই মেলা ছাড়াও আমরা বাইরে বসতে পারি সকলেই যারা আছি। সো ইনশাল্লাহ বসবো, কথা হবে। আসলে সামনাসামনি বইয়ের আলোচনাগুলো আরো আরামসে করা যায়, আরো অনেক বিষয় আলোচনা করা যায়, সমৃদ্ধ টেকনিক্যাল প্রবলেম থাকে একদম। আচ্ছা ভাইয়া, আসলে আমি আরো কিছু সময় যদি আপনার সাথে আড্ডা দিতে পারতাম তাহলে আরো অনেক বেশি ভালো লাগতো, কিন্তু আসলে আমাদের সময়ের কাছে হেরে যেতে হয়। সো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যে এত ব্যস্ত সময়ের মধ্যে যে আপনি আমাদের এই লাইভ সেশনে জয়েন করেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। লাকিলি সেগমেন্টটা আমার এই যে ভ্যাকেশনে পড়েছে, নাইলে আমি কামরানকে কখনো বা যে রাইটার ক্লাবসে যারা আয়োজন করছে লাইভ সেগমেন্টটা না করাটা আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে যেত। আসলে আমি না বলতেও পারি না মুখের উপরে, কিন্তু আমি কমিটমেন্ট রাখতে পারি না এই জন্য যে আমি বাসায় ফিরি 9টা 9:30টার দিকে। সো লাইভ কাউকে বললে, সাধারণত লাইভ গুলো হয় 8:30 9টায়, তো আমি বাসায় ফিরি 9:30 9 এরকম। সো আসি প্রিপারেশন নেওয়া খুব ডিফিকাল্ট। সো ভ্যাকেশন ছিল বিদায় আমার জন্য একটু স্মুথ হয়েছে। তো ভালো লাগে এইসব বিষয়ে, এই আয়োজনগুলো আমার ভালো লাগে। হচ্ছে একসময় আমি খুব বেশি লাইভ সেগমেন্ট করতাম 18 19 20 পর্যন্ত, মোটামুটি 18 19 20 সালে এগুলো নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। বাট এই লাস্ট 4 ইয়ার্স খুব আমার একেবারে পার্সোনাল লাইফ, জব ক্যারিয়ার নিয়ে আমার আশাবাদ যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ লেখালেখি যে থেমে আছে তা না, লেখালেখি আগাচ্ছে, কিন্তু কমিউনিটির সাথে আমার সাথে কমিউনিকেশনটা রাখা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো আমাকে অসামাজিক বলবেন না, কাইন্ডলি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমাকে একেবারেই পান না বলে চলে। তো আশা করছি রাইটার ক্লাসের মাধ্যমে আমি সবার কাছে আবার নতুন করে সবার কাছে পৌঁছে যাব, সবার সাথে কথা হবে। আর এই সুন্দর আয়োজনটা আমার ভালো লাগার আয়োজন। অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জান্নাত এবং নাহিদকে, দুইজন সুন্দর সময় দিয়েছে আমাকে। আসলে আমি গোছাই কথা বলা মানুষ না, আমাকে গোছানো হয়েছে এই দুইজনের মাধ্যমে। সো এটাই কৃতজ্ঞতার জায়গা। ভাইয়া অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি ঈদের ছুটি মানে বাসায় আসারও একটা রাশ টাইম থাকে, এই সময় যে আপনি আমাদেরকে টাইম দিচ্ছেন আলহামদুলিল্লাহ ঈদের 2 দিন আগে, এবং আমাদের মাধ্যমে যে আসলে অন্যান্যদের প্রশ্ন, আপনাদের কৌতূহল পৌঁছে গিয়েছে আপনার প্রতি, আপনার উত্তরগুলো তারা জানতে পেরেছে, এটা আমাদের একটা সন্তুষ্টির ব্যাপার। এবং কিছু মেসেজ, যেমন আপনি কমিটমেন্টের কথাটা বললেন, ইনডিরেক্টলি হলেও এটা একটা মেসেজ রাইটারদের জন্য। তারপর হ্যাবিটের যে কথাগুলো, আমাদের অনেকগুলো উপকারী টিপস পেয়েছি, এবং আপনার পার্সোনাল লাইফ, শৈশব নিয়ে কথা হয়েছে। তো এই সবকিছু আলহামদুলিল্লাহ আমাদের মানে অনেক ভালো লেগেছে। একটা আড্ডা তো ভালো লাগার জায়গা। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া। সকলকে ধন্যবাদ, যারা অডিয়েন্স ছিল লাইভ দেখছে সকলকে ভালোবাসা জানাই। আর রিকোয়েস্ট করব যারা আমার বই এখনো পড়েনি তারা যেন আমার বইটি পড়ে। আর ডোন্ট মাইন্ড, আমি আমার বইয়ের বিজ্ঞাপনটা করে নিচ্ছি আসলে। ভাইয়া তো বইগুলো পড়ে আজকে সুন্দর একটা লাইভের একটা সেগমেন্টের একটা পার্ট হচ্ছে কমা ভিডি থেকে বোধ হয় লাইভ শেয়ার করলে 15 জনকে আমার বই দেয়া হবে, এরকম একটা কমিটমেন্ট আছে। আশা করছি যারা শেয়ার করেননি, শেয়ার করে দিলে এখন পর্যন্ত তারা বইটা পাবেন, এটা বলা যায়। আর হচ্ছে আমি রাইটার ক্লাসের যারা অর্গানাইজ করছে এই লাইভ সেগমেন্ট, তাদের দুজনকে আমি দুইটা বই গিফট করব। সেটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস এবং পাওয়ার অফ হ্যাবিটস। সেটা করবেন আপনারাই, আপনাকে নামগুলা দিবেন কাদেরকে দিয়ে দেয়া যায়, বা যদি বলে যে আমরা দুজনেই, তাহলে আমি দুজনের জন্য পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই, সেটা আমার পক্ষ থেকে। ধন্যবাদ ভাইয়া। আসলে বই উপহার পাওয়ার মতো শ্রেষ্ঠ উপহার আসলে আমার কাছে মনে হয় যারা আসলে লেখালেখি বা পড়ার সাথে যুক্ত আছে তাদের জন্য মনে হয় এটা শ্রেষ্ঠ উপহার। তো এই সুন্দর উপহারের ব্যবস্থার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে অনেকক্ষণ সুন্দর একটি সময় কাটিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে হচ্ছে আজকে আমাদের লাইভ। ঈদ মোবারক সকলকে। ঈদ মোবারক, ঈদ মোবারক। শেয়ার করে দেন, এখনো কিন্তু টাইম আছে বই পাওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।